হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা। চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চারের একটি ছোট্ট গল্প, এক রত্তি মাটি। প্রাতরাশের পর মানিক উচ্চস্বরে খবরের কাগজ মুখস্থ করতে লাগলো এবং জয়ন্ত এক মনে শুনতে লাগলো খবরগুলো। ভৃত্য মধুর প্রবেশ, সঙ্গে আর এক পাহারাওয়ালা। জয়ন্ত শুধল, ব্যাপার কি? পাহারাওয়ালার মুখে শোনা গেল ইন্সপেক্টর সুন্দরবাবু এই পাড়ায় তদন্তে এসেছেন। জয়ন্তের সঙ্গে তিনি পরামর্শ করতে চান। জয়ন্ত বলল, চলো মানিক, নিশ্চয়ই কোনো নতুন মামলা। একঘেয়ে কাগজ শোনার চেয়ে নতুন মামলা নিয়ে নাড়াচাড়া করা ভালো। হ্যাঁ, তাতে আমাদের সময় কাটে আর সুন্দরবাবুরও হাত যশ পারে। গঙ্গার ধার, রেল লাইনের সামনেই একখানা মাঝারি আকারের 3 তলা বাড়ি। সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে 2 পাহারাওয়ালা। বৈঠকখানায় কয়েকজন লোকের সঙ্গে বসে আছেন সুন্দরবাবু। এক গাল হেসে বললেন, এসো জয়ন্ত, এসো মানিক। জয়ন্ত বলল, আবার কোনো নতুন মামলার হামলা সামলাতে এসেছেন বুঝি? তাছাড়া আর কি। সেই জন্যই তো আজকে তোমাদের চায়ের আসরে আমার যাওয়া হলো না। মানিক বলল, না গিয়ে ভালো করেননি। মধু আজ একটি চমৎকার খাবার বানিয়েছিল। কি খাবার? চকলেট স্যান্ডউইচ। সুন্দরবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন বিরস বদনে। জয়ন্ত জিজ্ঞাসা করল, মামলাটা কিসের? কাল এই বাড়ি থেকে 25,000 টাকা চুরি গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হয়েছে হত্যার চেষ্টা। তাহলে সামান্য মামলা নয় দেখছি। গোড়া থেকে সব বলুন। সুন্দরবাবু যা বললেন মোটামুটি তা হচ্ছে, অনন্তচন্দ্র পাইন হচ্ছেন বিখ্যাত লৌহ ব্যবসায়ী। তার দোকান কলকাতার লোহাপট্টিতে এবং তার বসত বাড়ি গঙ্গার ধারে। তিনি বিপত্নিক ও নিঃসন্তান। তার পিতার 2 বিবাহ। তিনি প্রথম পক্ষের পুত্র। দ্বিতীয় পক্ষের পুত্রের নাম নবীন মাধব, বয়স 26 বৎসর। তার পিতা পরলোকে, তার বিমাতা ইহলোকে বিদ্যমান বটে, কিন্তু বাস করেন পিত্রালয়ে, কারণ অনন্তবাবুর সঙ্গে তার বনিবনা নেই। তবে সপত্নী পুত্র তাকে মাসোহারা থেকে বঞ্চিত করেননি। অনন্তবাবুর সম্পত্তি সোপার্জিত, এবং তার অবর্তমানে এই সম্পত্তির অধিকারী হবেন নবীন মাধবী। বিমাতার সঙ্গে না বললেও অনন্তবাবু তার বইমাত্রেয় ভাইটিকে ভালোবাসেন যারপনাই, এবং এনে রেখেছেন নিজের কাছেই। অনন্তবাবুর ম্যানেজারের নাম সুবোধ কুমার বসু। লোহার কারবারে তিনিই তার দক্ষিণ হস্তের মতো। 10 বছরের বিশ্বাসী লোক, প্রভুর অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করেন। ঘটনার দিন কার্যসূত্রে অনন্তবাবুকে যেতে হয়েছিল আসানসোল। সেই দিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করে সুবোধ 25,000 টাকা নিয়ে অনন্তবাবুর বাড়িতে আসে এবং দোতলার ঘরে লোহার সিন্দুকে টাকাগুলো রাখে। তারপর ঘরের দরজায় তালা দিয়ে সিন্দুকের ও দরজার চাবি নবীন মাধবের হাতে অর্পণ করে নিজের বাসায় চলে যায়। সে বাস করে গঙ্গার পাড়ে ঘুষুরিতে। নবীন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে যায়, ফিরে আসে ভোরবেলায়। রাত্রিবেলায় বাড়িতে ছিল একজন দারোয়ান ও একজন ভৃত্য। আরও একজন দারোয়ান ও একজন ভৃত্য অনন্তবাবুর সঙ্গেই আসানসোল গিয়েছিল। পাচক
ও দাসী ঠিকা, তারা রাত্রে বাড়িতে থাকে না। সকালে নবীন বাড়ি ফিরে আসবার আগেই ভৃত্য রঘুর নিদ্রাভঙ্গ হয়। সে বাইরে এসে দেখে উঠোনের উপরে পড়ে আছে দারোয়ানের অচৈতন্য দেহ, তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন, মাটির উপরে রক্তের ধারা, আর একগাছা রূপো বাঁধানো মোটা রক্তাক্ত লাঠি। তার চিৎকারে যখন লোকজন জড়ো হয়েছে সেই সময়ই নবীন বাড়িতে ফিরে আসে। তারপর দেখা যায় দোতলায় অনন্তবাবুর ঘরের দরজা খোলা, লোহার সিন্দুকের দরজা খোলা, 25,000 টাকা অদৃশ্য। নবীন তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ তদন্তে এই তথ্যগুলি প্রকাশ পেয়েছে। দরজার ও লোহার সিন্দুকের চাবি কাল থেকে আজ পর্যন্ত নবীন একবারও কাজছাড়া করেনি, অথচ দরজা তালা ও সিন্দুকটা যে চাবি দিয়েই খোলা হয়েছে সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। রাত্রে সে কোথায় ছিল এই প্রশ্নের উত্তরে নবীন বলে এক বন্ধুর বাড়িতে, কিন্তু অনেক চেষ্টা করেও তার কাছ থেকে বন্ধুর নাম ও ঠিকানা আদায় করা যায়নি। দারোয়ানের দেহের পাশে যে মোটা লাঠিটা পাওয়া গেছে তার অধিকারী যে স্বয়ং নবীন সেটাও প্রমাণিত হয়েছে। ভৃত্য মধু বলে রাত্রে সে কোনো শব্দ শোনেনি। দারোয়ান তাকে সিদ্ধি খাইয়ে দিয়েছিল। সিদ্ধি খেতে সে অভ্যস্ত নয়, ঘুমিয়ে একেবারে বেহুশ হয়ে পড়েছিল। অপরাধী যে কেমন করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল এ সমস্যার কোনোই সমাধান হয়নি। সদর দরজা নিজের হাতে বন্ধ করেছিল। বাইরে থেকে বাড়ির ভিতরে প্রবেশ করার দ্বিতীয় কোনো উপায় নেই। দারোয়ানি কি কড়া নাড়া শুনে অপরাধীকে দরজা খুলে দিয়ে পরে তার দ্বারা আক্রান্ত হয়েছে? এ প্রশ্নেরও জবাব পাবার উপায় নেই, কারণ দারোয়ান এখনো অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে। সমস্ত শুনে জয়ন্ত মুখে কিছু বলল না। বাড়ির বাইরে গিয়ে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার ফিরে এসে সদর দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু, আপনি ঠিকই বলেছেন, বাইরে থেকে এ বাড়ির ভিতরে আসবার কোনো উপায় নেই। তাহলে অপরাধী বাড়ির ভিতরে এলো কেমন করে? এই সদর দরজা দিয়েই। দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত জবাব দিল না। নিচের দিকে তাকিয়ে হঠাৎ সে উবু হয়ে বসে পড়ল। তারপর মাটির উপর থেকে কি একটা তুলে নিয়ে চোখের কাছে দেখে পরীক্ষা করল। তারপর পকেটের ভিতর থেকে এক টুকরো কাগজ বার করে জিনিসটা মুড়ে রাখল। সুন্দরবাবু শুধলেন, কি ওটা? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, এক রত্তি মাটি। সে নতমুখে এদিক ওদিকে চোখ বুলোতে বুলোতে অগ্রসর হল। উঠোনের উপরে আবার বসে পড়ল। আবার কি তুলে নিয়ে মোড়কের ভিতরে রেখে উঠে দাঁড়ালো। সুন্দরবাবু বললেন, আবার কি পেলে হে? আবার এক রত্তি মাটি। খালি খালি মাটি কুড়িয়ে ছেলে খেলা করছো কেন? কাজের কথা বলো। দোতলায় চলুন, যে ঘর থেকে টাকা চুরি গিয়েছে সেখানে। কিন্তু সেখানে নতুন কিছুই আবিষ্কৃত হলো না। জয়ন্ত বলল, এই মামলায় একটা মস্ত সূত্র হচ্ছে নবীনের রক্তাক্ত লাঠি কাছা। হুম, আরও দুটো বড় সূত্র আছে। প্রথম, নবীনের কাছে ছিল দরজার আর সিন্ধুকের চাবি। দ্বিতীয়, কাল কোথায় রাত্রিবাস করেছিল সে কথা সে বলতে নারাজ কেন? জয়ন্ত মাথা নেড়ে পড়লে, হুম, ওর চেয়ে বড় সূত্র হচ্ছে ওই লাঠি কাছা। হ্যাঁ, ওই সূত্র ধরে নবীনকে গ্রেফতার করতে পারি। আপাতত সে চেষ্টা করবেন না। যদি সে পালায়? আমি নবীনের মুখ দেখেছি, বুদ্ধিমানের মুখ। বোকার মতন এখন পালিয়ে গিয়ে সে নিজের পায়ে কুড়ুল মারবে না।
ওই নবীন আর সুবোধ আসছে, ওদের কিছু জিজ্ঞাসা করবে কি? নবীন আর তার পিছনে পিছনে সুবোধ এসে দাঁড়ালো জয়ন্তের সামনে। নবীনের মুখশ্রী, দেহের গঠন ও গায়ের রং চমৎকার, চোখের চাহনি শিশুদের মতো সরল। কিন্তু কারোর মুখ দেখে পুলিশ ভোলে না, কারণ এমন অপরাধীর সংখ্যাও অল্প নয় যাদের মতো দেববাঞ্ছিত চেহারা পেলে মুনি ঋষিরাও নিজেদের ভাগ্যবান মনে করতেন। সুবোধের চেহারাও নিরীহ গোছের, শ্যামবর্ণ, দোহারা দেহ, মাথায় মাঝারি চুল, মুখ হাসি হাসি। চেহারার কোনো বৈশিষ্ট্য না থাকলেও মানুষটিকে মন্দ বলে মনে হয় না। জয়ন্ত বলল, আসুন নবীনবাবু, বলতে পারেন দারোয়ানের দেহের পাশে আপনার লাঠি গাছা পাওয়া গেছে কেন? শুষ্ক কণ্ঠে নবীন বলল, কেমন করে বলবো মশাই, আমার নিজের মনেও বারবার জাগছে ওই প্রশ্নই। আমি হতভম্ব হয়ে গেছি। সুবোধের দিকে ফিরে জয়ন্ত বলল, শুনলাম আপনার বাড়ি ঘুষুরিতে। আপনি কি রোজ সেখান থেকে আনাগোনা করেন, না কলকাতাতেও কোনো বাসা রেখেছেন? সুবোধ বলল, গঙ্গার এপারে কলকাতা, ওপারে ঘুষুরি, দূর তো বেশি নয়, তাই ঘুষুরি থেকেই আনাগোনা করি। অনন্তবাবু আপনাকে অত্যন্ত বিশ্বাস করতেন। সুবোধ ভাঙা ভাঙা গলায় বলল, কিন্তু কালকের ঘটনার পরও তিনি আর কি আমাকে বিশ্বাস করবেন? নবীন বলল, আমিও কেমন করে দাদার কাছে মুখ দেখাবো জানি না। জয়ন্ত বলল, আপনাদের বেয়ারা রঘুকে একবার আসতে বলুন। রঘু এলে পর সে জিজ্ঞাসা করল, তোমাদের সদর দরজা থেকে উঠোন পর্যন্ত রোজ ধোয়া মোছা ঝাড় দেওয়া হয়? রঘু হাত জোর করে বলল, হ্যাঁ হুজুর, দুবেলাই। কর্তাবাবু কোথাও এক তিল ধুলো দেখলে রেগে আগুন হয়ে ওঠেন। সদরের জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে জয়ন্ত বলল, এত কাছে গঙ্গা, তোমরা নিশ্চয়ই রোজ গঙ্গা স্নান করো। না হুজুর, গঙ্গায় স্নান করতে যাই কালে ভদ্রে। কাল সকালে কি বৈকালে তোমাদের কেউ গঙ্গা স্নান করতে যায়নি? না হুজুর। সুন্দরবাবু, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। এসো মানিক। জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবুও নিচে নেমে এসে শুধোলেন। কি হে ভায়া, উঠোন ঝাড় দেওয়া, গঙ্গা স্নান করার সঙ্গে টাকা চুরির সম্পর্কটা কোনখানে? এখন বুঝবেন না। নতুন কোনো সূত্র পেয়েছ বুঝি? পেয়েছি সবচেয়ে বড় সূত্র। সূত্রটা কি? এক রত্তি মাটি। জয়ন্তর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে সুন্দরবাবু বললেন, হুম, তুমি একটা আস্ত বাতুল। পথ দিয়ে যেতে যেতে মানিক বলল, আমিও একরত্তি মাটির মানে বুঝলুম না, তুমি এখন কি করবে? তথ্যানুসন্ধান আমার বিশ্বাস এটা জটিল মামলা নয়। চোর ধরা পড়তে বেশি বিলম্ব হবে না। কারুকে তুমি সন্দেহ করছো? কারুকে না, কারুকে না, অর্থাৎ সকলকেই। নবীন, সুবোধ থেকে শুরু করে এ বাড়ির পাচক, দারোয়ান, বেয়ারা, দাসী, সকলকেই। অথবা চোর হচ্ছে কোনো অজ্ঞাত ব্যক্তি, কিন্তু না হলেও বাড়ির কেউ না কেউ যে তাকে কোনো সাহায্য করেছে সে বিষয়ে সন্দেহ নাস্তিক। আর কোন দিক থেকে সে এসেছে তাও আমি বুঝতে পেরেছি। কি দেখে বুঝলে? এক রতি মাটি। জয়ন্ত, তোমার নাগাল পাওয়া ভার। 1 2 3 দিন কেটে গেল। জয়ন্ত মাঝে মাঝে বেরিয়ে যায়, ফিরে আসে, কিন্তু মুখে কিছু বলে না। চতুর্থ দিনের প্রভাতী চায়ের আসরে সুন্দরবাবু যথারীতি উপস্থিত।
টেলিফোনের ঘণ্টি বেজে উঠল। রিসিভার ধরে জয়ন্ত বলল, হ্যালো। হ্যাঁ, আমি জয়ন্ত। নমস্কার। কি বললেন? যাকে খোঁজা হচ্ছে তাকে পেয়েছেন? অতিশয় সুসংবাদ। তার নাম কি? রামলাল? বেশ বেশ। তাকে আজ দুপুরেই আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। সুন্দরবাবু শুধলেন, কিসের সুসংবাদ জয়ন্ত? জয়ন্ত বলল, সুন্দরবাবু, আজ বৈকালে অনন্তবাবুর বাড়ির সকলেই যেন এক জায়গায় হাজির থাকে, এমনকি পাচক পর্যন্ত। কৌতূহল প্রদীপ্ত মুখে সুন্দরবাবু বললেন, কেন জয়ন্ত, কেন? সকলের সঙ্গে আমি রামলাল নামে এক ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চাই। কে রামলাল? ব্যাস, এখন আর কোনো প্রশ্ন নয়। এই বলে জয়ন্ত একেবারে বোবা হয়ে গেল। বৈকাল, অনন্তবাবুর বাড়ির সবাই বৈঠকখানায় হাজির। টেবিলের সামনের চেয়ারখানা দখল করেছেন সুন্দরবাবু। জয়ন্ত ও মানিকের আবির্ভাব, তাদের পিছনে আর একজন লোক, তার খালি পা, কোমরে বাঁধা কাপড়, গায়ে গেঞ্জি, যাতে সে বোধহয় বেহারি। জয়ন্ত বলল, সুন্দরবাবু, এই লোকটির নাম রামলাল। হুম। নবীনবাবু, ঘটনার দিন আপনি কোথায় রাত্রিবাস করেছেন বলবেন না? নবীন কাচুমাচু মুখে বলল, আমাকে মাফ করুন। বেশ, আপনাকে তার বলতে হবে না, কারণ আমি আপনার গুপ্ত কথা জানতে পেরেছি। নবীনের মুখ হয়ে উঠল উদ্বিগ্ন। জয়ন্ত বলল, রামলাল, সেই রাত্রে এই নবীনবাবু কি তোমার নৌকো ভাড়া করেছিলেন? রামলাল বলল, না হুজুর। তবে? জয়ন্ত বলল, সুবোধবাবু, ঘটনার দিন রাত্রে আপনি রামলালের নৌকো ভাড়া করে কলকাতায় এসেছিলেন কেন? সুবোধের চেহারা তখন আর নিরীহের মতো দেখাচ্ছিল না। সে গর্জন করে বলে উঠল, মিথ্যে কথা, মিথ্যে কথা। কিন্তু রামলাল আপনাকে শনাক্ত করেছে। ও ভুল দেখেছে। বেশ, আদালতে গিয়ে এই কথাই বলবেন। সকলে এখন আমার কথা শুনুন। জয়ন্ত বলতে লাগল, সুন্দরবাবু, আগেই আপনাকে বলেছিলুম, এ মামলায় একটা মস্ত সূত্র হচ্ছে নবীনের রক্তাক্ত লাঠি গাছা। নবীনবাবু যদি লাঠি দিয়ে দারোয়ানকে আঘাত করতেন, তাহলে নিশ্চয়ই নিজের বিরুদ্ধে এত বড় প্রমাণটা একান্ত নির্বোধের মতো ঘটনাস্থলে ফেলে রেখে যেতেন না। এখানেই বোঝা যায় তার বিরুদ্ধে হয়েছিল একটা নিষ্ঠুর চক্রান্ত। নবীনবাবুর দিকে পুলিশের সন্দেহ আকৃষ্ট করে অপরাধী নিরাপদে বাস করতে চেয়েছে জবনিকার অন্তরালে। নবীনবাবুর রক্তাক্ত লাঠি পাওয়া গেছে ঘটনাস্থলে। ঘরের দরজা চাবিও ছিল তার কাছে। পুলিশ সহজেই ভ্রমে পড়তে পারত। তার উপর নবীনবাবু নিজেই ব্যাপারটাকে আরো ঘোরালো করে তুলেছিলেন। তিনি কিছুতেই বলতে রাজি নন ঘটনার দিন রাত্রে তিনি ছিলেন কোথায়। সে গুপ্ত কথা আমি জানতে পেরেছি তার মায়ের কাছে সন্ধান নিয়ে। তিনি ছিলেন তার মায়ের কাছে। অনন্তবাবু তার বিমাতাকে একেবারেই পছন্দ করতেন না। তার সঙ্গে মেলামেশা করলে নবীনবাবু সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, এই ছিল অনন্তবাবুর কঠিন নির্দেশ। নবীনবাবু রক্তের টানে দাদার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করেছিলেন, কিন্তু ভয়ে সে কথা স্বীকার করতে পারছিলেন না। একটু থেমে জয়ন্ত আবার বলতে লাগল, নবীনবাবু সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে আমি আর একটা সূত্র নিয়ে নাড়াচাড়া করতে লাগলুম। ঘটনাস্থলে বাড়ির সদর দরজার কাছে আর উঠোনের উপরেই পেয়েছিলাম 2 টুকরো মাটি। পরীক্ষা করেই বুঝতে পারলুম তা গঙ্গা মাটি ছাড়া আর কিছুই নয়।
রঘু বেয়ারা বললে ঘটনার দিন বাড়ির কেউ গঙ্গা স্নানে যায়নি। সে দুবেলা বাড়ির উঠোন ঝাঁট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। ওখানে গঙ্গা মাটি তবে এলো কেমন করে? তুচ্ছ মাটির টুকরো কিন্তু সূত্র হিসেবে অসামান্য হয়ে উঠল। জয়ন্ত একটু হাঁপ ছেড়ে বলল, করলুম কল্পনা শক্তির প্রয়োগ। মন বলল অপরাধী এসেছে রাত্রে নৌকোয় চড়ে জলপথে। নদীতে তখন ভাটা ছিল, তাকে নামতে হলো ভিজে মাটির ওপরে। তার জুতোর তলায় লেগে রইল এঁটেল মাটি। সেই মাটির কিছু কিছু শুকিয়ে ঝরে পড়েছে ঘটনাস্থলে। গঙ্গার অপর পারে ঘুষুরিতে বাস করে সুবোধ। সে কেমন লোক ঘুষুরি পুলিশ সন্ধান নিয়ে আমাকে জানিয়েছে। সুবোধ হচ্ছে বিষম জুয়ারি। দেনায় সে ডুবে আছে। হাতে 25,000 টাকা, অনন্তবাবু অনুপস্থিত। এই সুযোগ সে ছাড়তে পারেনি। তার পক্ষে সিন্ধুকের তালার দ্বিতীয় চাবি তৈরি করে নেওয়া কিছু মাত্র কঠিন নয়। সে যদি নৌকা ভাড়া করে ঘুষুরি থেকে এসে থাকে, তবে সেখানেই নৌকার মাঝিরও সন্ধান পাওয়া যেতে পারে। তাই পাওয়া গেল। ঘুষুরির পুলিশই খুঁজে বার করেছে মাঝি রামলালকে। কিন্তু সুবোধ বাড়ির ভিতরে ঢুকলো কেমন করে? আমার অনুমান রঘু বেয়ারাও ষড়যন্ত্রের মধ্যে আছে। সেই সুবোধকে সদর দরজা খুলে দিয়েছে। সে কাজ সেরে যখন সরে পড়েছে, সেই সময়েই দারোয়ানদের ঘুম ভেঙে যায়। তারপরের কথা আপনারাই অনুমান করুন। কথা শেষ করে জয়ন্ত বলল, একরত্তি মাটি কি বড় ফেলনা? সুন্দরবাবু বললেন, না, মোটেই নয়। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের এক রত্তি মাটি। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।